যে তোমরা জানো যে গত ক্লাসে ভাইয়া প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যন্ত পড়েছে। যারা গত ক্লাস করেছো তারা ইতিমধ্যে অতটুক পর্যন্ত ক্লিয়ার ছিলা যে প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যন্ত ক্লিয়ার ছিলা। আজকে বাকি যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে এটা দেখো, আর এখানে আমি একটা লাইন লিখছি সেটা দেখো। এখানে আমি কি লাইন লিখছি, প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটা জিন দায়ী। মানে তুমি যদি কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে চাও তাহলে তোমাকে দুইটা জিন দিতে হবে। তাহলে একটা বৈশিষ্ট্যের জন্য তোমাকে দুইটা জিন দিতে হবে। সাপোজ এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে রং। তুমি দেখো উচ্চতার বৈশিষ্ট্যের জন্য আমি কয়টা জিন দিছি। এদিকে একটা বড় হাতের টি, এটা একটা জিন, এদিকে আরেকটা বড় হাতের টি, আরেকটা জিন। তাহলে এই শুধুমাত্র উচ্চতার বৈশিষ্ট্যটা, এই একটা বৈশিষ্ট্যটা প্রকাশের জন্য আমি কয়টা জিন দিছি, দুইটা জিন দিছি। কেন দুইটা জিন দিছি? কারণ অ্যাকচুয়ালি হোমোলোগাস ক্রোমোজোম জোড়াতে নির্দিষ্ট লোক আছে, এই যে জিন জোড়া, এই জিন জোড়াই মূলত একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেহেতু হোমোলোগাস ক্রোমোজোম জোড়া দুইটা, একটা মাতা একটা পিতার, এটা হচ্ছে পিতার, এটা হচ্ছে কার, এটা হচ্ছে পিতার, এটা হচ্ছে মাতার। তাহলে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য কয়টা জিন লাগতেছে? দুইটা। এগুলোকে আমরা অ্যালিল বলছিলাম, গত ক্লাসে আমরা পড়াই দিছি অ্যালিল। এটার অ্যালিল, এটার অ্যালিল, কিন্তু এটা অ্যালিল না, এটার অ্যালিল না, এটার অ্যালিল না। পাশাপাশি অ্যালিল হইতে পারে, কিন্তু এরকম অ্যালিল হয় না। তাহলে দেখো এই একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য, শুধুমাত্র উচ্চতা প্রকাশ করার জন্য আমরা কয়টা জিন দিয়েছি? দুইটা। ঠিক সেমভাবে দেখো একটা বৈশিষ্ট্য মানে রং প্রকাশের জন্য, মানে রঙের এই বৈশিষ্ট্যটা প্রকাশের জন্য আমরা কয়টা জিন ইউজ করছি? দুইটা। এদিকে একটা কালো বর্ণের জন্য দায়ী জিন, এদিকে সাদা বর্ণের জন্য দায়ী জিন। দেখো কালো বর্ণের জন্য দায়ী জিন, সাদা বর্ণের জন্য দায়ী জিন। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য শুধু রঙের বৈশিষ্ট্য প্রকাশের জন্য কয়টা জিন ইউজ করছি? দুইটা। এই জিনিসটা খুব জানাটা জরুরি, কারণ এই ছোটোখাটো জিনিসগুলো যদি তুমি জানো সামনের লেকচারগুলো তোমার বুঝতে সুবিধা হবে, সামনের লেকচারগুলো বুঝতে সুবিধা হবে। সামনের লেকচারগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এখন আমরা এই দুইটা জিনিস তো তোমরা বুঝছো, তো তোমাদেরকে এখন আমি দুইটা জিনিস পড়াবো। আমি এটা মুছে দিচ্ছি, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি। তোমাদের দেখবা আমার দুইটা জিনিস বলা বাকি। একটা হচ্ছে ফিনোটাইপ কি, কারণ আমি গত ক্লাসে প্রকট আর প্রচ্ছন্ন পর্যন্ত পড়েছি, গত ক্লাস যারা করছো তারা ইতিমধ্যে বুঝে গেছো। আর একটা হচ্ছে জিনোটাইপ, এই দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে ফিনোটাইপ কি আর একটা হচ্ছে জিনোটাইপ কি। এই দুইটা জিনিস একদম সোজা আমি বুঝাই দিচ্ছি। তোমরা এদিকেই তাকাও, এই দুইটার দিকেই তাকাও। এদিকে ভালোভাবে খেয়াল করো, উচ্চতা বৈশিষ্ট্যের জন্য এদিকে একটা লম্বা জিন আছে, এদিকে আরেকটা লম্বা জিন আছে, দোনোটাই লম্বা। তার মানে আমি বলতে পারি এদিকে একটা জিন আছে, যেমন এটাকে আমি বলতে পারি বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ কেন বলছি? কারণ দেখো এটা যদি বড় হাতের টি হয়, এটাও বড় হাতের টি, তাহলে সেম কিনা। আর আমরা জানি, গত ক্লাসে আমি পড়েছি, আমরা জানি যদি অ্যালিল দুইটা সেম টাইপসের হয় তাহলে এদেরকে বলা হয় বিশুদ্ধ বা হোমোজাইগাস। এটা আরেক নাম কি ছিল? ইংরেজিতে বলে হোমোজাইগাস। এই দুইটা সেম না, দেখো বড় হাতের টি মানে লম্বা সেম না। যদি এভাবে অ্যালিল দুইটা সেম হয় তাহলে এটাকে বিশুদ্ধ বলে না বা হোমোজাইগাস বলে না, গত ক্লাসে পড়েছি। এটা দেখো, এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে সাদা, তাহলে দোনোটা কি সেম না? সেম না হলে এটাকে বলা হয় অবিশুদ্ধ বা সংকর। তাহলে এখানে আমরা কি লিখতেছি, দেখো অবিশুদ্ধ। এটা কি হবে? কালো হবে না সাদা হবে? ভালোভাবে খেয়াল করবে, এটা কালো হবে না সাদা হবে? এটা নিয়ে আমি বলছিলাম অনেকে আমরা কনফিউজ থাকবো, কারণ এখানে কালো আছে সাদা আছে, কিন্তু এখানে কোনটা হবে? হয় কালো হইতে হবে, না হয় সাদা হইতে হবে, এই দুইটার মাঝামাঝি হইতে পারবে না। তা আমি বলে দিয়েছিলাম আমরা ধরে নিব কালোটা হচ্ছে প্রকট জিন আর সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন মানে হচ্ছে যেটা প্রকাশ পায় না, প্রকট জিন মানে হচ্ছে যেটা প্রকাশ পায়। গত ক্লাসে পড়াইছি, যারা গত ক্লাস করে নাই তারা এই জিনিসগুলো এখন হয়তো বুঝতেছো না, তো গত ক্লাস করতে হবে। তাহলে কালো জিনটাকে আমি প্রকট ধরছিলাম, তাহলে কালো জিনটা যেহেতু প্রকট তাহলে এটাই প্রকাশ পাবে, আর সাদা জিনটা যেহেতু প্রচ্ছন্ন তাহলে এটা প্রকাশ পাবে না। তাহলে ওই জীবটা সাদা হওয়ার চান্স নাই, বিকজ সাদাটা প্রচ্ছন্নটাকে আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করি, আর প্রকটটাকে আমরা
ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি, তাহলে বলো এটা কি হবে? কালো হবে। এটা কি হবে? কালো হবে। তবে এটা হচ্ছে অবিশুদ্ধ কালো, বিকজ হেটেরোজাইগাস মানে সেম না। এখন বিশুদ্ধ লম্বার জিনটাকে আমরা বললাম না, এটার জিনটা কিরকম দেখো, একটা হচ্ছে বড় হাতের টি আর একটা বড় হাতের টি। তাহলে এই যে বিশুদ্ধ লম্বার একটা হচ্ছে বড় হাতের টি আর একটা হচ্ছে বড় হাতের টি, জিন জিন জোড়া। আমি বললাম না একটা বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন দেয়? দুইটা জিন দেয়, লিখলাম দুইটা জিন। ঠিক সেমভাবে অবিশুদ্ধ কালোর জন্য কি হয়েছে? দুইটা জিন আছে, একটা হচ্ছে এই যে কালো জিন বড় হাতের বি, আর একটা হচ্ছে সাদা জিন ছোট হাতের বি। এই যে বড় হাতের বি ছোট হাতের বি, কারণ আমি বারবার বলছি একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী। এই যে ভাইয়া এখানে কি লিখছেন, অ্যাকচুয়ালি এই পাঁচটা যদি তুমি দেখো, এই পাঁচটাকে বলা হয় ফিনোটাইপ। এই পাঁচটাকেই বলা হয়, এটা এই জিনিসটাকেই বলা হয় ফিনোটাইপ। আর এইখানে যে জিনিসটা ভাইয়া আঁকলাম, এখানে যে জিনিসটা আঁকি নেই, যে জিনিসটা লিখলাম, এই জিনিসটাকে বলা হয় জিনোটাইপ। এই জিনিসটাকে বলা হয় জিনোটাইপ। তাহলে তোমরা এখন ফিনোটাইপ কি জিনোটাইপ কি বুঝতে পারছো? তার মানে এই জিনিসটাকে আমরা বলবো ফিনোটাইপ আর এই জিনিসটাকে আমরা বলবো জিনোটাইপ। তো এখন ফিনোটাইপ মানে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে একটা জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। একটা জীবের বাহ্যিক বৈশিষ্ট্যই হচ্ছে ফিনোটাইপ। একটা জীবের বাহ্যিক বৈশিষ্ট্যটা হচ্ছে ফিনোটাইপ, মানে ওই জীবটা দেখতে কি রকম, সেটা কি সাদা না কালো, সেটা কি লম্বা না বাটি। এই যে লম্বা না বাটি, এই যে সাদা না কালো, এই যে বৈশিষ্ট্যগুলো, বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আমরা বলতেছি, ওগুলাই হচ্ছে ফিনোটাইপ। আর জিনোটাইপ হচ্ছে ওই বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলা, ওই বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলাই হচ্ছে জিনোটাইপ। তাহলে দেখো বিশুদ্ধ লম্বা নিয়ন্ত্রণকারী জিনগুলাই হচ্ছে জিনোটাইপ, অবিশুদ্ধ কালো নিয়ন্ত্রণকারী জিনগুলো হচ্ছে জিনোটাইপ। তার মানে ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য আর জিনোটাইপ হচ্ছে ওই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠন, বা ওই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠনগুলাই হচ্ছে জিনোটাইপ। একদম সোজা না? তাহলে আমি তোমাদেরকে ফিনোটাইপ চিনে যেতে পারছি, জিনোটাইপ এই দুইটা পর্যন্ত আমরা শেষ করতে পারি না, এই দুইটা আমরা আজকে শুরু করতেছি। তাহলে তোমরা ফিনোটাইপ কি বুঝছো কমেন্ট বক্সে একটু কমেন্ট করো, তোমরা ফিনোটাইপ কি বুঝছো কিনা, জিনোটাইপ কি বুঝছো কিনা কমেন্ট বক্সে একটু কমেন্ট করো তো। তোমরা জিনোটাইপ কি বুঝতে পারছো কিনা, ফিনোটাইপ কি বুঝতে পারছো কিনা, এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা কমেন্ট করো। এখানে একটা জিনিস লিখতে হবে এভাবে, তোমরা আগে দুইটা জিনিস বুঝছো কিনা দেখ বলো। একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে একই ফিনোটাইপধারী, এই জিনিসটা এভাবে ছোট্ট করে এখানে লিখবা, একই ফিনোটাইপধারী জীবের দু ধরনের জিনোটাইপ থাকতে পারে। একই ফিনোটাইপধারী জীবের ভিন্ন ধরনের জিনোটাইপ থাকতে পারে, ভিন্ন ধরনের জিনোটাইপ থাকতে পারে। এই লাইনটা আমরা একটু বোঝার চেষ্টা করব। একই ফিনোটাইপধারী জীবের ভিন্ন ধরনের জিনোটাইপ থাকতে পারে। আচ্ছা, আগে এই দুইটা জিনিস বুঝছো কিনা তোমরা কমেন্টে বলো। এখন দেখো এতটুকু বুঝছো, এটা বুঝছো একই ফিনোটাইপধারী জীবের ভিন্ন ধরনের জিনোটাইপ, এটা আমি বুঝাচ্ছি, এই জিনিসটা আমি বুঝাচ্ছি। দেখো বায়োলজি বুঝার আছে, একই ফিনোটাইপধারী, ফিনোটাইপ জিনোটাইপ তো বুঝাইছি। একই ফিনোটাইপধারী মনে হচ্ছে এরকম, ধরো দুইটা লম্বা গাছ নিলাম, সাপোজ দুইটা লম্বা গাছ, দুইটা ডিফারেন্ট লম্বা গাছ নিলাম। তাহলে দেখো এটা একটা লম্বা গাছ, এদিক দিয়ে আরেকটা লম্বা গাছ, তাহলে এদের ফিনোটাইপ সেম না? তাহলে আমি বলতে পারি এদের ফিনোটাইপ কিন্তু সেম। এদের ফিনোটাইপ সেম না, কারণ ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য। দেখো এটার বাহ্যিক বৈশিষ্ট্য লম্বা, এটারও বাহ্যিক বৈশিষ্ট্য লম্বা, তাহলে একই ফিনোটাইপধারী জীব হইল কিনা? হইল। এই লাইনটা বুঝা গেছো? দোনোটার দেখো ফিনোটাইপ সেম, মানে বাহ্যিক বৈশিষ্ট্য সেম, কিন্তু ভিন্ন ধরনের জিনোটাইপ থাকতে পারে, মানে এদের জিনোটাইপ ভিন্ন হইতে পারে। কিভাবে? আচ্ছা দেখি ভাই এটা কিভাবে জিনোটাইপ কিভাবে ভিন্ন হইতে পারে? দেখো মজা তো এখানে, জিনোটাইপ কিভাবে ভিন্ন হইতে পারে দেখো। তুমি আগে এটাই দেখো, এটা লম্বা না? এই দেখো এই যে মানুষটা, এটার বাবাও লম্বা মাও লম্বা, তার মানে সে তো লম্বা হবেই। তাহলে তার জিনোটাইপটা দেখো, বড় হাতের টি, তার মানে
বড় হাতের টি বড় হাতের টি, এটা হচ্ছে জিনোটাইপ। কিন্তু এরকম থাকলেই যে লম্বা হবে এরকম কোনো কথা নেই, এরকম থাকলেও লম্বা হবে, এরকম থাকলেও লম্বা হবে। দেখো লম্বা হইতে হলে দুইভাবে হওয়া যায়, একটা হচ্ছে দোনোটাই যদি বড় হাতের টি থাকে তাহলেও লম্বা হওয়া যায়, আর যদি একটা বড় হাতের একটা ছোট হাতের হয়ে যায় তাহলেও লম্বা হয়ে যায়। তাহলে দোনোটার ফিনোটাইপ সেম হলেও জিনোটাইপ কিন্তু সেম না। দেখো এটা বড় হাতের টি বড় হাতের টি, এটা বড় হাতের টি ছোট হাতের টি, তাহলে কি আমি জিনোটাইপ সেম বলতে পারি? এই লাইনটার মাহাত্ম্য হচ্ছে এটাই, একই ফিনোটাইপটারই জীবের ভিন্ন ধরনের জিনোটাইপ থাকতে পারে। কারণ আমরা জানি এখানে প্রকট জিন আছে, এই বড় হাতের টিটাকে বলা হয় প্রকট জিন। দেখো আমি পড়াইছি কিনা, এই বড় হাতের টিটাকে বলা হয় প্রকট জিন, এই বড় হাতের টিটাকে বলা হয় প্রকট জিন। আর তুমি যখন প্রকট জিন দেখতে পাবে সাথে সাথে বলে দিতে পারবে ওটা প্রকাশ হয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রকট জিন আছে, লম্বা হয়ে গেছে, এখানেও প্রকট জিন আছে, লম্বা হয়ে গেছে। এটা থাকুক না থাকুক ম্যাটার না, মানে এটা কি ছোট হাতের টি হবে নাকি বড় হাতের টি হবে সেটা ম্যাটার না। কারণ আমার যদি প্রকট জিন থাকে আমি লম্বা হবই, আবার লম্বা হওয়ার জন্য যদি প্রকট জিন থাকে আমি লম্বা হবই। এখানে যদি প্রচ্ছন্ন জিন থাকেও, যেমন এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, গত ক্লাসে পড়েছি। এখন প্রচ্ছন্ন জিন তো প্রকাশ পায় না, প্রকাশ পাবে সবসময় প্রকট জিন, তাই প্রকট জিন একটা থাকলেই এনাফ, প্রকট জিন একটা থাকলেই এনাফ, তুমি ওই বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যাবে। এখানে প্রকট জিন কয়টা? দুইটা, আর এখানে প্রকট জিন একটা, তার মানে প্রকট জিন একটা থাকলেই এনাফ, তুমি লম্বা হয়ে যাবে। মানে লম্বা হওয়ার জন্য দায়ী প্রকট জিন একটা থাকলেই এনাফ, তুমি লম্বা হয়ে যাবে। এখানে তো দুইটা থাকছে, মাশাআল্লাহ দোনোটাই তোমার প্রকট জিন, আর এখানে একটা, সো একটা থাকলে এনাফ, তুমি লম্বা হয়ে যাবে। তাই ফিনোটাইপ সেম হইতে পারে কিন্তু জিনোটাইপ সেম নাও হইতে পারে, আমি এইটাই বুঝাইছি। আশা করি তোমরা ফিনোটাইপ জিনোটাইপ বুঝতে পারছো। এইবার আসো ভাইয়া যেটা পড়াবো, সেটা হচ্ছে, মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রসকে বাংলায় বলে এক লক্ষণ সংকরায়ন। মনে রাখবা মনোহাইব্রিড ক্রস সবসময় এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে হয়। কয় জোড়া? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। কেমনে ভাইয়া বুঝলেন? দেখো আমি বুঝাচ্ছি। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে তুমি কি নিবা? একটা পিতা নিবা, একটা মাতা নিবা, এবং যেহেতু ক্রস বলতেছে, ক্রস মানে হচ্ছে সংকরায়ন, মানে পরাগরেণুকে গর্ভমুণ্ডে প্রতিস্থাপন। সংকরায়ন মানে কি? ক্রস মানে সংকরায়ন মানে পরাগরেণুকে পিতার পরাগরেণুকে মাতার গর্ভমুণ্ডে প্রতিস্থাপন, নিষেধ করাইতে হবে আর কি। তাহলে মেন্ডেল কি করছে? দেখো মেন্ডেল কি করছে, একটা পিতা নিছে একটা মাতা নিছে, তবে পিতা মাতা বিশুদ্ধ হইতে হবে। বিশুদ্ধ মানে কি মনে আছে? হোমোজাইগাস। বিশুদ্ধ মানে কি? হোমোজাইগাস। তাহলে দেখো আমি এখানে কি নিচ্ছি, এই দেখো আমি একটা লম্বা মটরশুঁটি গাছ নিচ্ছি, তবে মনে রাখতে হবে এই লম্বা মটরশুঁটিটা হচ্ছে বিশুদ্ধ বা হোমোজাইগাস। হোমোজাইগাসের অপর নাম কি? বিশুদ্ধ। হোমোজাইগাসের অপর নাম কি? বিশুদ্ধ। সবসময় বিশুদ্ধ নিতে হবে, পিতা মাতা সবসময় বিশুদ্ধ নিতে হবে। যেহেতু এটা পিতার সাইনটা কিভাবে জানো? পিতাকে কিভাবে দেখাই? পিতাকে এভাবে এই সাইন দিয়ে দেখাই, এটা হচ্ছে পিতার সাইন। তাহলে আমি বিশুদ্ধ হোমোজাইগাস একটা লম্বা মটরশুঁটি উদ্ভিদ নিছি, এটা হচ্ছে পিতা, এটার সাথে মাতার ক্রস করাবো, তাহলে মাতাও কিন্তু বিশুদ্ধ হইতে হবে। তাহলে আমি নিলাম মাতা বিশুদ্ধ। বিশুদ্ধ মানে কি? বিশুদ্ধ মানে কি? হোমোজাইগাস। তোমাকে কত ক্লাসে হোমোজাইগাস শিখেছি। বিশুদ্ধ একটা খাটো নিব, বিপরীত হইতে হবে। দেখো বিপরীত বৈশিষ্ট্য মানে এটা যদি লম্বা হয় এখানে লম্বা নিতে পারবো না, বিপরীত বৈশিষ্ট্য হইতে হবে মানে খাটো। তাহলে বিশুদ্ধ খাটো, যেহেতু এটা মাতার সাইন হবে এরকম। দেখো বিপরীত বৈশিষ্ট্য নিছি কিনা? এক জোড়া কিনা, এদিক দিয়ে একটা, দোনোটা বিপরীত না, এবং এক জোড়া হয়েছে না? তাহলে ক্রসটা সবসময় এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে হয়। মনোহাইব্রিড ক্রসে সবসময় এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যেই কি হয়? ক্রসটা হয়। হচ্ছে না? আমি একদম ভেঙে পড়াচ্ছি ছোট বাচ্চাদের মতো, তোমাদেরকে আমি ধরেই নিয়েছি তোমরা কিচ্ছু পারো না।
একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি। বিশুদ্ধ হোমোজাইগাস লম্বা, বিশুদ্ধ মানে হোমোজাইগাস খাটো। মনে রাখবা লম্বাটা যেহেতু প্রকট জিন, তাহলে আচ্ছা তার আগে বলি এগুলো যেহেতু প্যারেন্ট, তাই আমরা প্যারেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করব জানো? প্যারেন্টকে আমরা পি দিয়ে প্রকাশ করব। পি দিয়ে কি বোঝাচ্ছে? প্যারেন্টাল জেনারেশন। P1 প্রথম প্যারেন্টাল জেনারেশন। এই পি দিয়ে কি বোঝাচ্ছে? পি দিয়ে বোঝাচ্ছে প্যারেন্টাল জেনারেশন। পি দিয়ে কি বোঝাচ্ছে? প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশন মানে কি? পিতা মাতাকে বোঝাচ্ছে। এটা পিতা উদ্ভিদ, এটা মাতা উদ্ভিদ। এটা পিতা উদ্ভিদ, এটা মাতা উদ্ভিদ। তাই P1 দেওয়া হয়েছে, ফার্স্ট পিতা ফার্স্ট মাতা, তাই P1 ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন P1। তাহলে প্যারেন্টাল জেনারেশনও শিখে গেছে। হোয়াট ইজ প্যারেন্টাল জেনারেশন? প্যারেন্টাল জেনারেশন মানে হচ্ছে পিতা মাতা। তাহলে একটা পিতা একটা মাতা, বুঝা গেছে? এখন দেখো এইটার ভালোভাবে খেয়াল করবো, এটার জিনোটাইপ কি হবে? মনে আছে তো? আমরা জিনোটাইপ বলি না সবসময়? জিনোটাইপ মনে আছে? আমরা লম্বাকে প্রকট ধরছি। লম্বাকে মেন্ডেল যেহেতু করছে ক্রসটা, মেন্ডেল দেখছে যে আসলে লম্বা মটরশুটিগুলো প্রকট হয়। তাহলে প্রকট হলে আমরা বড় হাতের টি বলছিলাম না? মনে আছে? মনে আছে প্রকট লম্বাটাকে বড় হাতের টি ধরছিলাম না? আচ্ছা, যেহেতু এটা হোমোজাইগাস মানে বিশুদ্ধ, তাহলে বড় হাতের টি দুইটা দিতে হবে না এরকম? কারণ আমরা জানি প্রকট হোমোজাইগাসে অবশ্যই বড় হাতের টি হইতে হবে, আর হোমোজাইগাস মানে সেম হইতে হবে, দুটোটা সেম হইতে হবে। আর যেহেতু এটা খাটো আর এটা যেহেতু প্রচ্ছন্ন, তাই এখানে দিতে হবে ছোট হাতের টি, এবং যেহেতু বিশুদ্ধ তাই দোনোটাই ছোট হাতের টি দিতে হবে। এটাও যেরকম বিশুদ্ধ, এটাও সেরকম বিশুদ্ধ। পার্থক্য হচ্ছে এটা হচ্ছে প্রকট হোমোজাইগাস বা প্রকট বিশুদ্ধ, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন হোমোজাইগাস মানে প্রচ্ছন্ন বিশুদ্ধ। এটা হচ্ছে প্রচ্ছন্ন বিশুদ্ধ বা প্রচ্ছন্ন হোমোজাইগাস, এটা হচ্ছে প্রকট হোমোজাইগাস বা বিশুদ্ধ এই প্রকট। বুঝা গেছে? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো এখানে গ্যামেট তৈরি হবে না, কারণ নিষেক হইতে হবে। কি হইতে হবে? ক্রস করাচ্ছি কি জন্য? নিষেক তৈরি হওয়ার জন্য। আচ্ছা, নিষেক কখন হয়? যখন গ্যামেট তৈরি হয়। তার মানে এখন আমাদেরকে গ্যামেট তৈরি করতে হবে না? তার মানে এখানে কি হবে বলো তো? এখানে কি হবে? এখানে কি হবে? এখানে কি হবে? এখানে কি হবে? এখানে মিউসিস হবে। তোমরা জানো যে মায়োসিস প্রক্রিয়ায় গ্যামেট তৈরি হয়। আর মায়োসিস 1 বা মায়োসিস 1ই অ্যাকচুয়ালি আমরা বলি, মায়োসিস 1-এ একটা থেকে দুইটা গ্যামেট তৈরি হয়। তাহলে এখানে এভাবে দুইটা গ্যামেট তৈরি হবে, একটা দুইটা। এখানেও দুইটা গ্যামেট তৈরি হবে, একটা দুইটা। কয়টা গ্যামেট তৈরি হবে? দুইটা মিউসিসে। এবং তোমরা জানো আমি এর আগেই গত ক্লাসেই পড়াইছি, এগুলা জোড়া ভাঙবে, জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এই পড়াটা এখন কাজে দিছে তোমাদের। গত ক্লাসে আমি বলছিলাম যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া যেগুলো থাকে, হোমোলোগাস এগুলো জোড়া না, একটা দুইটা জোড়া না। এই হোমোলোগাস ক্রোমোজোমগুলা মিউসিসের সময় জোড়া ভাঙবে এবং জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এই গ্যামেট আর এই গ্যামেট আলাদা, এই গ্যামেট আর এই গ্যামেট আলাদা। দেখো এই জোড়াটা ভাঙবে, ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। কিভাবে? এই টিটা আলাদা হয়ে এখানে প্রবেশ করবে, এই টিটা এখানে আসবে না, এই টিটা আরেকটা গ্যামেটে প্রবেশ করবে, মানে এখানে। দেখছ? এই টিটা জোড়া ভেঙে এখানে প্রবেশ করবে, এই টিটা জোড়া ভেঙে এখানে প্রবেশ করবে। আমরা কিন্তু গত ক্লাসে পড়াইছিলাম যে মিউসিসের সময় জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তাহলে গ্যামেট তৈরি হয়ে গেছে। আচ্ছা, গ্যামেট যদি তৈরি হয়ে যায় কি হবে? নিষেক হবে। আর নিষেক আমরা কি পাবো? বাচ্চা পাবো। তো যে বাচ্চাটা পাবো তাদেরকে আমি প্রথম বংশধর বলতে পারি না? বলে না বংশধর মানে কি? প্রথম বংশধর, দ্বিতীয় বংশধর, এগুলো মানে কি? যেমন তোমার থেকে যদি বংশ শুরু করো, তোমার ছেলে মেয়েগুলো হবে প্রথম বংশধর, আর তোমার ছেলে মেয়ের থেকে যে ছেলে মেয়েগুলো তৈরি হয় মানে তোমার নাতি নাতনি, সেগুলো হবে দ্বিতীয় বংশধর। তাহলে এটা পিতা মাতার সাথে যেহেতু ক্রস হচ্ছে, তাহলে প্রথম বংশধর, প্রথম জন্তুকে বলা হয় F1 জনু। F1 জনু বা ইংরেজিতে বলে F মানে হচ্ছে ফিলিয়াল, F মানে হচ্ছে ফিলিয়াল, আর 1 মানে হচ্ছে ফার্স্ট ফিলিয়াল। জনু মানে হচ্ছে জেনারেশন। বাংলায় এটাকে বলে প্রথম বংশধর, বাংলায় এটাকে বলা হয় প্রথম বংশধর। দেখো অনেকগুলো মানে বুঝাচ্ছি। F1 জনু মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, বাংলায় এটাকে বলা হয় প্রথম বংশধর। তাহলে F1 জনু কি এটাও চিনে গেলা।
F1 জনু কি, এটাও চলে গেল, সেটা হচ্ছে পিতামাতার সাথে ক্রস হইলে যে সন্তান সন্ততিগুলো পাওয়া যায় এগুলোই হচ্ছে প্রথম বংশধর বা F1 জনু। তাহলে আমি আপাতত বাকিগুলা মুছে দিচ্ছি, শুধু F1 জনুটাই রাখতেছি। এখন এটার সাথে এটা এগুলো ক্রস হবে, গ্যামেট মিলবে, গ্যামেট, এগুলা কি গ্যামেট মিলবে। তোমরা জানো গ্যামেট কিভাবে মিলবে, এটা একটা গ্যামেট, এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু। খেয়াল করো, এটা ফিমেল না, এই দেখো এটা ফিমেল, এটা মেল, তাহলে এগুলো হচ্ছে ডিম্বাণু, এটা একটা ডিম্বাণু, এটা একটা ডিম্বাণু, এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু। তাহলে আমরা এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মিলিয়ে দিছি। তাহলে দেখো শুক্রাণু হচ্ছে বড় হাতের টি, ডিম্বাণু হচ্ছে ছোট হাতের টি, হয়ে গেল। তারপর আবার সেম এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মিলাই দিছি, এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ছেলে, তাই শুক্রাণুর সাথে ডিম্বাণু। তাহলে দেখো বড় হাতের টি, ছোট হাতের টি, আবার সেম বড় হাতের টি, ছোট হাতের টি, গেল। এই 5টা গেছে গা। এবার আসো এই শুক্রাণুটা বাকি আছে না, এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মিলাইছি। তাহলে দেখো লিখো আবার বড় হাতের টি, ছোট হাতের টি, সেমই আসতেছে। আবার দেখো আবার সেম এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মিলাইছি। তাহলে দেখো বড় হাতের টি, ছোট হাতের, সবগুলা সেম, সবগুলো সেম। তাহলে দেখো এখানে যে বাচ্চাগুলো পাইছি প্রথম বংশধর সবগুলা সেম, দেখো বড় একই, সবগুলা সেম না, দেখো বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি। তো এখানে সবগুলাকে আমরা কি বলতে পারি, সংকর বা অবিশুদ্ধ বলতে পারি না, বিকজ আমরা জানি সংকর বা অবিশুদ্ধ আমরা বা হেটেরোজাইগাস, ইংরেজিতে বলে কি, ইংরেজিতে বলে হেটেরোজাইগাস, ইংরেজিতে বলে কি হেটেরোজাইগাস। আমরা তখনই হেটেরোজাইগাস বা অবিশুদ্ধ বা সংকর তখনই বলি যদি একটা প্রকট জিন থাকে আর একটা প্রচ্ছন্ন জিন থাকে, মানে সেম অ্যালিল না থাকে। দেখো একটা বড় হাতের একটা ছোট হাতের, একটা বড় হাতের একটা ছোট হাতের, সেম না হলে সংকর বা অবিশুদ্ধ বা হেটেরোজাইগাস। তাহলে দেখো প্রথম বংশধরে আমরা সবগুলো সেম পাচ্ছি, এবং সেম বলতে সংকর বা অবিশুদ্ধ হেটেরোজাইগাস পাচ্ছি। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এগুলো সবগুলো কি হবে, লম্বা হবে নাকি খাটো হবে? আনসার একদম সোজা, বিকজ এখানে যেহেতু লম্বা হওয়ার জন্য প্রকট জিনটা আছে, আর আমি বলছি যদি প্রকট জিনটা থাকে ওটাই প্রকাশ পাবে, প্রচ্ছন্ন জিনটা প্রকাশ পাবে না, মানে ছোট হাতের টিটা প্রকাশ পাবে না, মানে এই খাটোটা প্রকাশ পাবে না। তাহলে সবগুলা বাচ্চা লম্বা হবে, সবগুলা কি হবে, সবগুলা লম্বা হবে, সবগুলা কি হবে, সবগুলা কি হবে, লম্বা হবে। তাহলে প্রথম বংশধরে সবগুলা লম্বা হচ্ছে, তবে সবগুলো হচ্ছে সংকর মানে অবিশুদ্ধ বা হেটেরোজাইগাস। এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে তুমি মেন্ডেলের প্রথম সূত্রও বুঝে গেছো, বিকজ মনোহাইব্রিড ক্রসটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। এই জিনিসটা যদি ভালোভাবে বুঝো তুমি মেন্ডেলের প্রথম সূত্রটাও বুঝে গেছো, কারণ মেন্ডেলের প্রথম সূত্রতেও আমরা এই খেলাগুলাই খেলবো, আমরা এই খেলাগুলা মেন্ডেলের প্রথম সূত্রতেও খেলবো। তাই মনোহাইব্রিড ক্রসকে মেন্ডেলের প্রথম সূত্র নামেও অভিহিত করা হয়। সো এই জিনিসটা ভালোভাবে বুঝো, মেন্ডেলের প্রথম সূত্র একদম পানি। তো এখন দেখো F1 জনু নিয়ে তোমাদের ওই যে মূল শব্দগুলোতে আলোচনা করছিল, তো আমি এটা বলে দিছি। এখন আমরা চাচ্ছি দ্বিতীয় বংশধর পাওয়ার জন্য, এটা তো গেলে F1 জনু, তার আমি দ্বিতীয় বংশধর যদি পাইতে চাই তাহলে F2 জনু লাগবে। তো দ্বিতীয় বংশধর মানে কি, এবার ছেলে মেয়েদের মধ্যে ক্রস করাচ্ছি, এটা তো উদ্ভিদ, এটা মানুষ না, মানুষ হলে সমস্যা হইতো, ছেলে মেয়েদের সাথে এগুলো তো নাউজুবিল্লাহ একটা ব্যাপার সেবার, তো এগুলো তো উদ্ভিদ, তো কোনো সমস্যা নাই। তো এই ছেলে মেয়েদের সাথে আমরা কি করাবো, ক্রস করাবো। মানে এখান থেকে আমরা ধরো একটা নিলাম, ধরে নাও এটা নিলাম, এখান থেকে আরেকটা নিলাম, এই দুইটার মধ্যে এবার ক্রস করাবো, ঠিক আছে? এই দুইটার মধ্যে ক্রস করাই আমরা কি পাবো, দ্বিতীয় জেনারেশন পাবো। তাহলে আমি যদি এই দুইটার মধ্যে ক্রস করাই তাহলে এখানে এখন লিখতে হবে কি, F1 জনু যেটা আছে এগুলো F1। এবার এখানে লিখতে হবে কি, বিশুদ্ধ লেখা যাবে না, এখানে লিখতে হবে অবিশুদ্ধ। অবিশুদ্ধ মানে এটার কি, হেটেরোজাইগাস বা হেটেরোজাইগাস। এখানেও একটা নিতে হবে, এরকম নিতে হবে না, অবিশুদ্ধ লম্বা। তাহলে এগুলো জিনোটাইপ কি হবে, এরকম হবে না, এরকম একটা নিছি মানে এরকম হবে, ঠিক এরকম একটা নিছি মানে এরকম হবে। মানে এবার এদের মধ্যে ক্রস করাচ্ছি, দুইটা এরকম নিছি, একটা ছেলে নিছি একটা মেয়ে নিছি,
একটা ছেলে নিছি, একটা কি নিছি, মেয়ে নিছি। আবার সেমভাবে এরকম গ্যামেট তৈরি হবে না, আগের নিয়মেই দেখাচ্ছি। আবার সেমভাবে এরকম গ্যামেট তৈরি হবে না। তো এটা হবে বড় হাতের টি, এটা হবে ছোট হাতের টি, এটা হবে বড় হাতের টি, এটা হবে ছোট হাতের টি। এইবার যদি তুমি ক্রস করাও, এইবার যদি তুমি ক্রস করাও, এইবার যদি তুমি ক্রস করাও, তাহলে তুমি পাবা দ্বিতীয় বংশধর মানে F2 জনু। দেখো এর আগে আমরা পাইছিলাম যখন পিতা মাতার সাথে ক্রস করাইছিলাম তখন পাইছিলাম F1 জনু। আর এখন যখন সন্তান সন্ততির মধ্যে, উদ্ভিদের সন্তান সন্ততির মধ্যে ক্রস করাইছি, এখন পাবো F2 জনু। তাহলে তোমার F1 জনু সম্বন্ধে আইডিয়া হয়েছে, F2 জনু সম্বন্ধে আইডিয়া হয়েছে, মানে এটা হচ্ছে দ্বিতীয় বংশধর। তো এইটা আমরা নর্মালি কিভাবে করব? এটা আমরা একটা চেকার বোর্ডের মাধ্যমে করতে পারি। চেকার বোর্ডটা আমি দেখাচ্ছি, এভাবে একটা চেকার বোর্ড করবা। একটা চেকার বোর্ড করবা, এভাবে একটা দাগ দিবা, এইভাবে একটা দাগ দিবা, এভাবে একটা দাগ দিবা, এইভাবে একটা, এইভাবে একটা দাগ দিবা। এই এক পাশে ছেলের গ্যামেটগুলো লিখবা, মানে এগুলো হচ্ছে ছেলের এই দুইটা গ্যামেট লিখবা। তাহলে ছেলের এই দুইটা গ্যামেট, একটা হচ্ছে বড় হাতের টি, একটা হচ্ছে ছোট হাতের টি। এই ছেলের এই দুইটা গ্যামেট লিখলা। আর একটা হচ্ছে মেয়ের এই দুইটা গ্যামেট লিখবা, এদিকে লিখবা মেয়ের এই দুইটার গ্যামেট, এই যে বড় হাতের টি, ছোট হাতের টি। তাহলে এটা যেহেতু ছেলের, তাহলে এখানে লিখতে পারো, এটা যেহেতু ছেলের এখানে লিখতে পারো শুক্রাণু। এই দুইটা যেহেতু মেয়ের, তাই এখানে লিখতে পারো ডিম্বাণু। একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি। হ্যাঁ, এবার ক্রস করাবা। ক্রস করাও, কিভাবে করাবা দেখো। ফার্স্ট টাইম যেহেতু শিখতেছো, ভালোভাবে মনোযোগ দাও। এটার সাথে এটার ক্রস করাবা, এটার সাথে এটার ক্রস করাবা। ক্রস করালে কি হয়? বড় হাতের টি, বড় হাতের টি। তাহলে এখানে লিখবা বড় হাতের টি, বড় হাতের টি, হয়ে গেছে। এটার সাথে এটা করাইছো, এবার এটার সাথে এটার করাবা। তাহলে দেখো বড় হাতের টি, ছোট হাতের টি, হয়ে গেল। এই দুইটা ঘর ফিল আপ, ঠিক আছে? মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এটা বাদ। এবার এটা বাকি আছে, এবার এই জিনিসটা বাকি আছে। এটার সাথে এটা করাও, তাহলে বড় হাতের টি, ছোট হাতের টি। এটার সাথে এটা করাও, তাহলে ছোট হাতের টি, ছোট হাতের টি। আমি আবার বলতেছি, তুমি কিভাবে করবা। এটার সাথে এই দেখো, এটার সাথে এটা ফিল আপ, আবার এটার সাথে এটা ফিল আপ, শেষ। এই উপরের ঘরটা ফিল আপ। এবার নিচের ঘর ফিল আপ করতে হবে। নিচের ঘর ফিল আপের জন্য কোনটা লাগবে? এটা লাগবে। এটার সাথে এটা ফিল আপ, এটার সাথে এটা ফিল আপ। এইভাবে তুমি চেকার বোর্ডটা করবা। আমি চেকার বোর্ড করার নিয়মটা বলে দিছি, আমরা মেন্ডেলের সূত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করব। তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে কালারগুলো কিরকম হবে? যেমন দেখো এখানে দোনোটা বড় হাতের টি, তাহলে এটা লম্বা হবে স্বাভাবিক। এখানে একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। যেহেতু আমি বলছি বড় হাতের টিটা প্রেজেন্ট, মানে লম্বা হওয়ার জন্য দায়ী প্রকট জিনটা প্রেজেন্ট, তাই এটাও লম্বা হবে। সেম ভাবে দেখো এখানেও বড় হাতের টিটা প্রেজেন্ট, মানে লম্বা হওয়ার জন্য দায়ী জিনটা প্রেজেন্ট, তাহলে এটাও লম্বা হবে। কিন্তু এখানে দেখো, এখানে কোনো লম্বা হওয়ার জন্য দায়ী জিন নাই, মানে ক্যাপিটাল টি নাই। যেহেতু লম্বা হওয়ার জন্য দায়ী প্রকট জিন নাই, এখন কি হবে? খাটো হবে। এখন কি হবে? খাটো হবে। তাহলে তিনটা লম্বা, একটা খাটো, তাহলে অনুপাত কত? 3:1। এটাকে বলা হয় ফিনোটাইপিক অনুপাত। এটাকে কি বলা হয়? ফিনোটাইপিক অনুপাত। বা ফিনোটাইপিক মানে কি? ফিনোটাইপ মানে হচ্ছে বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্য। দেখো কয়টা লম্বা? একটা, দুইটা, তিনটা। তিনটা লম্বা। কয়টা খাটো? একটা খাটো। তাহলে লম্বা আর খাটোর রেশিও কি? 3:1। তার মানে এটাকে বলা হয় ফিনোটাইপিক অনুপাত। তাহলে মনে রাখবা, মনোহাইব্রিড ক্রস শিখে গেছো মানে তুমি মেন্ডেলের প্রথম সূত্র শিখে গেছো ধরে নাও। তুমি মেন্ডেলের প্রথম সূত্র শিখে গেছো ধরে নাও। তাহলে মনোহাইব্রিড ক্রসে ফিনোটাইপিক রেশিও সবসময় কত আসে? 3:1। মনোহাইব্রিড ক্রসে ফিনোটাইপিক রেশিও কত আসে? 3:1। ভাই তুমি মনোহাইব্রিড ক্রস বুঝে গেছো মানে তুমি মেন্ডেলের প্রথম সূত্র বুঝে গেছো, কারণ মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম মনোহাইব্রিড ক্রস সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম মনোহাইব্রিড ক্রস সূত্র।
এতটুক পর্যন্ত আমরা আরো অনেক কিছু জেনে গেছি, সেটা হচ্ছে আমরা F2 জনু জেনে গেছি, আমরা F1 জনু জেনে গেছি, ইভেন কি আমরা প্যারেন্টাল জেনারেশন P1ও জেনে গেছি, যেগুলো তোমাদের বইয়ে আছে। তোমরা দেখবা প্যারেন্টাল জেনারেশন নিয়ে বলছে, অপত্য বংশ নিয়ে বলছে। অপত্য বংশ মানে এই F2 জনু আর F1 জনু। F1 জনু হচ্ছে প্রথম বংশধর, F2 জনু হচ্ছে দ্বিতীয় বংশধর। মনোহাইব্রিড ক্রসে 3:1 অনুপাত রেশিও আসবে। এবং মনোহাইব্রিড ক্রস সবসময় এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে হয়। দেখো একটা ছিল লম্বা আর একটা ছিল খাটো, তাহলে এক জোড়া না, লম্বা একটা খাটো একটা, তাহলে দুইটা মানে কি এক জোড়া, এবং দোনোটা বিপরীত, তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে হয় মনোহাইব্রিড ক্রস। আশা করি তোমাদেরকে আমি মনোহাইব্রিড ক্রসটা কি করতে পারছি, বুঝাইতে পারছি। তো এখন বইয়ে দেখবা লেখা আছে ডাইহাইব্রিড ক্রস। তো আমি এটা এভাবে ভেঙে ভেঙে বুঝাবো না, আর এটা আমি খুব সংক্ষেপে বুঝাই দিব। ডাইহাইব্রিড ক্রসটা আমি সংক্ষেপে বুঝাই দিব, তোমরা আমাকে বলো এতটুকু বুঝতে পারছো কিনা। এটা বুঝে যাওয়া মানে তুমি মেন্ডেলের প্রথম সূত্র বুঝে যাওয়া, বুঝা গেছে? ওকে, দেখো এখন দেখো ভাইয়া, ডাইহাইব্রিড ক্রসটা এভাবে ভেঙে ভেঙে বুঝাবো না, কারণ ডাইহাইব্রিড ক্রসটা আমরা নর্মালি মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ভালোভাবে বুঝাবো। মেন্ডেলের দ্বিতীয় সূত্রে তুমি হাইব্রিড ক্রসটা পাবে। আর ডাইহাইব্রিড মানে এক জোড়া না, ডাইহাইব্রিড মানে হচ্ছে দুই জোড়া বিপরীত। পার্থক্য দেখো, ডাই মানে দুই, তো দুই জোড়া বিপরীত হাইব্রিডের মধ্যে যে ক্রসটা করানো হয় ওইটাকেই বলা হয় ডাইহাইব্রিড ক্রস। যেমন আমি আবার বলি, একটা পুরুষ নাও এবং এদিকে নিবা একটা গোল হলুদ বীজ, এদিকে নিলাম আমরা একটা গোল হলুদ বীজ ক্রস, এদিকে একটা মেয়ে নাও এবং এদিকে নিলাম কুঞ্চিত সবুজ বীজ। ভাই কুঞ্চিত মানে হচ্ছে থ্যাব্রো বীজ, মানে ভেত্তা যেটাকে বলে, মানে কোনো আকার টাকার নেই, কোনো শেপ নেই নির্দিষ্ট, এটাকে বলে কুঞ্চিত বা কুচকে যাওয়া বলি, বাংলা বলি কুচকে যাওয়া। আরেকটা নিলাম কুঞ্চিত সবুজ বীজ। এবার দেখো কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য হয়েছে, খেয়াল করো, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, কয় জোড়া? দুই জোড়া, এবং দোনোটা কিন্তু বিপরীত। দেখো গোলের বিপরীত কুঞ্চিত, হলুদের বিপরীত সবুজ, তাহলে দুই জোড়া হয়েছে কিনা? দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে ক্রস, এটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। আর এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, আর এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র যখন আমরা পড়বো। তাহলে দেখো এদের মধ্যে যদি ক্রস হয়, আমি আর দেখাচ্ছি না, ডাইরেক্ট বলবো, এদের মধ্যে যদি ক্রস হয় তাহলে আমরা প্রথম বংশধর পাবো, তাই না? আর আমরা জানি প্রথম বংশধরে সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, মানে এই গোল হলুদটা হচ্ছে প্রকট, তাহলে প্রথম বংশধরে সবগুলা গোল হলুদ হবে। এবং মনে রাখবা, একটু আগেই আমরা দেখেছি আগের মতো কপি, এগুলো হবে সংকর, কারণ এগুলো ছিল বিশুদ্ধ, পিতা ছিল বিশুদ্ধ, মাতাও বিশুদ্ধ, পিতা বিশুদ্ধ, মাতাও বিশুদ্ধ, কিন্তু পোলাগুলো হবে সংকর, এবং পোলাগুলো ধরো পিতার বৈশিষ্ট্যই পেয়ে গেছে, মানে সবগুলো গোল হলুদ হবে। এখন আমি যদি দ্বিতীয় জেনারেশন বানাই, মানে F2 জনু রেশিও আসবে এরকম 9:3:1 এরকম রেশিও আসবে। F2 জনুতে এরকম রেশিও আসবে 9:3:1, মানে হচ্ছে প্রথম জেনারেশনে তো আমরা শুধুমাত্র গোল হলুদ পাইছি, কিন্তু দ্বিতীয় জেনারেশনে আমরা পাবো নয়টা গোল হলুদ, 3টা গোল সবুজ, তারপর 3টা পাবো কুঞ্চিত হলুদ, 3টা পাবো কুঞ্চিত হলুদ, আর একটা পাবো কুঞ্চিত সবুজ, তাহলে মনে রাখবা ডাইহাইব্রিড ক্রসে সবসময় রেশিও আসবে 9:3:1। তাহলে তোমরা একটু দেখো মনোহাইব্রিড ক্রসে ফিনোটাইপিক রেশিও আসছিল 3:1, এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রসে 3:1 আসছিল, কিন্তু ডাইহাইব্রিড ক্রসে ফিনোটাইপিক রেশিও আসবে 9:3:1, আর এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক রেশিও, মানে ফিনোটাইপিক অনুপাত, আর এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক রেশিও। তাহলে দেখো এগুলা বোঝানোর মাধ্যমে তোমরা মেন্ডেলের সূত্রগুলো কিন্তু বুঝে যাচ্ছ। আর এটা আমি বিস্তারিত বলতেছি না এই জন্য, কারণ এই জিনিসগুলো আমরা মেন্ডেলের সূত্রতে ভালোভাবে বুঝবো। এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। ওকে, এখন দেখো গুরুত্বপূর্ণ দুইটা তথ্য, খুবই গুরুত্বপূর্ণ দুইটা তথ্য, যেটা বই পড়লে তুমি আসলে বুঝবাই না এটার মাহাত্ম্যটা কি।
টেস্ট ক্রস। তুমি বই পড়লে বুঝবাই না এই টেস্ট ক্রসের আসলে মাহাত্ম্যটা কি। টেস্ট ক্রস। দেখো আরেকটা লাস্ট টপিক, সেটা হচ্ছে জিনোম। দেখো জিনোম জিনিসটা একদম সহজ। জিনোম মানে হচ্ছে জিন প্লাস ওম। মনে রাখবা এই ওম শব্দটার অর্থ হচ্ছে সমষ্টি, এই ওম শব্দটার অর্থ হচ্ছে সমষ্টি, আর জিম শব্দটা মানে হচ্ছে জিনের সমষ্টি, আর জিম শব্দটার অর্থ হচ্ছে জিন মানে জিনের সমষ্টি। যেরকম আরেকটা আছে, এরকম অনেক আছে, যেমন প্রোটিওম। তার মানে প্রোটিওম মানে কি? প্রোটিওম মানে হচ্ছে এখানে ওম আছে, ওম মানে সমষ্টি, আর প্রোটিও থেকে আসবে প্রোটিন। তাহলে প্রোটিন মানে হচ্ছে, প্রোটিওম মানে হচ্ছে প্রোটিনের সমষ্টি। ঠিক সেমভাবে জিনোম মানে হচ্ছে জিনের সমষ্টি। আমি একটু বুঝাই ব্যাপারটা। এরকম ধরে নাও এটা একটা কোষ, এটা একটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে আছে 23 জোড়া ক্রোমোজোম। কয় জোড়া? কয় জোড়া? 23 জোড়া। 23 জোড়া মানে হচ্ছে টোয়াইস এন। 23 জোড়া মানে হচ্ছে টোয়াইস এন, মানে 23 প্লাস 23। এই যে 23 জোড়া, এটাকে বলা হয় এক সেট ক্রোমোজোম। খেয়াল করবা, এটাকে বলা হয় এক সেট ক্রোমোজোম, এটাকে বলা হয় এক সেট ক্রোমোজোম, এটাকেও বলা হয় এক সেট ক্রোমোজোম, এটাকেও বলা হয় এক সেট ক্রোমোজোম। তাহলে কয় সেট ক্রোমোজোম হইল? 2 সেট ক্রোমোজোম। মনে রাখবা এই এক সেট ক্রোমোজোমকে বলা হয় একটা জিনোম। এই এক সেট ক্রোমোজোমকে বলা হয় একটা জিনোম। তার মানে এই টোয়াইস এন মানে হচ্ছে 2টা জিনোম। তার মানে জিনোম মানেটা কি? জিনোম মানে হচ্ছে ক্রোমোজোমে, ক্রোমোজোমে যে জিনগুলা আছে ওই জিনের টোটাল কালেকশন। তোমরা জানো আমাদের ক্রোমোজোমে জিন আছে, এক ক্রোমোজোমে আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোমে যে জিনের কালেকশন, ওই 23 জোড়া ক্রোমোজোমে জিনের কালেকশনকে বলা হয় জিনোম। জিনের কালেকশন বলে কি কি? জিনোম। আমা এই বিড়াল ডিস্টার্ব করতেছে, ওকে নিয়ে যাও। ওকে, তোমরা জিনোম বুঝছো। এখন দেখো, সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। ভালোভাবে মনোযোগ দিবা। তোমাদের কিন্তু আমার ক্লাস নেওয়ার কথা ছিল 7:45-এ। সো এখনো অনেক অনেক সময় আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এখনো অনেক সময় আছে। মেন্ডেলের প্রথম সূত্র আমরা পড়ব। মনে রাখবা মেন্ডেলের প্রথম সূত্রের অনেক অল্টারনেটিভ নাম আছে। এটাকে বলা হয় পৃথকীকরণ সূত্র, এটাকে বলা হয় পৃথকীকরণ সূত্র। এগুলা সবগুলোর মানে আমি বুঝাবো। এটাকে বলা হয় জনন কোষের শুদ্ধতার সূত্র, এটাকে বলা হয় জনন কোষের শুদ্ধতার সূত্র। আরও নাম আছে। এটাকে বলা হয় মনোহাইব্রিড কস সূত্র। একটু আগে আমি মনোহাইব্রিড নিয়ে আলোচনা করছিলাম না, যে বলছিলাম যে মনোহাইব্রিড পড়লেই তুমি বুঝে যাবা যে মেন্ডেলের প্রথম সূত্র। মনোহাইব্রিড ক্রস মানে কোনে বুঝলেই তুমি মেন্ডেলের প্রথম সূত্র বুঝে, আমি বলছিলাম না? তাই এটাকে বলা হয় মনোহাইব্রিড কস সূত্র। তারপর এটাকে ইংরেজিতে বলে ল অফ সেগ্রেগেশন। ল অফ সেগ্রেগেশন। দেখো মেন্ডেলের প্রথম সূত্র অনেক নাম আছে, এবং প্রত্যেকটা নামের কারণটা জানা যাবে। মেন্ডেলের প্রথম সূত্র, অপর নাম জনন কোষের শুদ্ধতার সূত্র। মেন্ডেলের অপর সূত্রের নাম পৃথকীকরণ সূত্র। মেন্ডেলের অপর সূত্রের নাম মনোহাইব্রিড কস সূত্র। এগুলোর নামগুলো এরকম কেন দিছে সেটা জানা যাবে। আমি তোমাদেরকে মেন্ডেলের প্রথম সূত্র এখানে লিখে দিচ্ছি, বা তোমাদের বইয়ে আছে, লিখে দিয়ে আমি আবার মুছাই দিব, বুঝে দিব। আর তোমরা বইটা খুলবে, একটু বইটা খুলে ওই লাইনটা আমরা বুঝাই দেওয়ার সময় ফোকাস করবা। সো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো যে মেন্ডেলের প্রথম সূত্রটা কি। সেটা হচ্ছে আমরা বুঝাই দিব, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। আমরা এখানটা ভালোভাবে বুঝাই দিব ব্যাখ্যার মাধ্যমে। প্রথম দেখো, আমরা আগে কিছু জিনিস চিনি কিনা সেটা একটু দেখাবো। সংকর জীব, আমরা সংকর জীব চিনি, মানে হেটারোজাইগাস জীব, মনে আছে?
যেমন বড় হাতের টি, ছোট হাতের টি, একটা প্রকট জিন একটা প্রচ্ছন্ন জিন, এরকমটাকেই আমরা বলি সংকর, যে দোনোটা সেম না, একটা বড় প্রকট জিন একটা প্রচ্ছন্ন জিন, একটা বড় হাতের একটা ছোট হাতের, এটাকেই সংকর বলে। মনে তো হয়তো তো আমরা জানি হেটারোজাইগাস বলে। বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলা তোমরা দেখছো আমরা সবসময় বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। যেমন একটা যদি লম্বা হয় আরেকটা নিয়ে হচ্ছে খাটো, একটা যদি লম্বা হয় আরেকটা নিয়ে খাটো, তাহলে বিপরীত বৈশিষ্ট্য। বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলা যেমন দেখো, এটা হচ্ছে লম্বারটা, এটা হচ্ছে খাটোরটা। এই দেখো আমি এখানে বুঝাচ্ছি, এটা হচ্ছে লম্বার, এটা হচ্ছে খাটোর। এখন বুঝতে পারছো এইটা লম্বা খাটো। বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো যেগুলো পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। তুমি দেখো এই যে লম্বা আর খাটো পরস্পর এভাবে মিশ্রিত হয়ে যায় নাই, একসাথে মিশে যায় নাই, বা একসাথে মিশে পরিবর্তিত হয়ে যায় নাই, জাস্ট এরা এভাবে পাশাপাশি অবস্থান করছে, মানে এরা তাদের নিজস্ব স্বকীয়তাটা ধরে রাখছে। এরকম না যে বড় হাতের আর ছোট হাতের টি মিলে গিয়ে অন্য কিছু একটা হয়ে গেছে। ধরে নাও, আমি এটা বুঝতে চাচ্ছি, বড় হাতের টি আর ছোট হাতের টি মিশে গিয়ে ধরে নাও যে ডাব্লিউ হয়ে গেছে, এরকম কিছু হয়ে যায় না, আমি এটাই বুঝাতে চাচ্ছি। ধরে নাও বড় হাতের টি আর ছোট হাতের টি মিক্স হয়ে বা পরিবর্তিত হয়ে ডাব্লিউ হয়ে যায় নাই, এটাই বুঝাতে চাচ্ছি। এরা জাস্ট পাশাপাশি, পাশাপাশি অবস্থান করে। দেখো পাশাপাশি না, দেখছো একদম ইজি, পাশাপাশি অবস্থান করে। এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়, পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করে। এই লাইনটা আমি ফার্স্ট ক্লাসেই তোমাদেরকে বুঝিয়ে দিছি, মনে আছে? আমি বলছিলাম এখানে যদি মিউসিস হয়, মিউসিস হবে না, মিউসিস হয় এই জোড়াটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা গ্যামেট আসবে, এখানে একটা গ্যামেট আসবে না, ভেঙে গিয়ে এই জিনিসটা যদি এই গ্যামিটে প্রবেশ করে তাহলে এই জিনিসটা এই গ্যামিটে প্রবেশ করবে। এখানে যদি মিউসিস হয়, এখানে যদি মিউসিস হয়, এই জোড়াটা ভেঙে গিয়ে একটা অংশ এই গ্যামিটে যদি প্রবেশ করে আর একটা অংশ আরেকটা ভিন্ন গ্যামিটে প্রবেশ করে। বা এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, একদম ধরে ধরে লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিছি। জাস্ট এই জিনিসটাকে সংকর জীব, মানে সংকর বলতে দুইটা ভিন্ন জিন, একটা লম্বা একটা খাটো, যেগুলো পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত না হয় পাশাপাশি অবস্থান করে, জাস্ট এভাবে মিশে যায় না, মিশে গিয়ে অন্য কিছু হয়ে যায় না, জাস্ট এভাবে পাশাপাশি অবস্থান করে। এবং গ্যামেট সৃষ্টির সময় দেখো এখান থেকে দুইটা গ্যামেট তৈরি হবে মিউসিস হইলে, গ্যামেট সৃষ্টির সময় এরা এবার পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গিয়ে একটা যদি এই গ্যামিটে প্রবেশ করে আর একটা অন্য গ্যামিটে মানে ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র ব্যাখ্যা। এতটুক যদি তোমরা বুঝতে পারো, এখন আসো আমরা এই মেন্ডেলের প্রথম সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিব। তার আগে দেখো এটাকে পৃথকীকরণ সূত্র কেন বলতেছে এটার ব্যাখ্যাটা দিয়ে দিই। পৃথকীকরণ এই জন্যই বলতেছে কারণ দেখো গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তার মানে এই যে জিন জোড়াটা দেখতেছ গ্যামেট সৃষ্টির সময় কি হয়ে যায়, আলাদা, আলাদা মানে কি পৃথক হয়ে যায়, তাই এটার অপর নাম পৃথকীকরণ সূত্র। ব্যাখ্যাটা পেয়ে গেলা। তারপর দেখো জনন কোষের শুদ্ধতার সূত্র কেন বলতেছে, জনন কোষের শুদ্ধতার সূত্র এই জন্যই বলতেছে, এটা একটা জনন কোষ মানে গ্যামিট, দেখো এটা একটা গ্যামিট, এটা আরেকটা গ্যামিট, তাই না? কিরে ভাইয়া, এটা একটা গ্যামিট এটা আরেকটা গ্যামিট, এই গ্যামিটে যে জিনটা প্রবেশ করছে এই গ্যামিটে অপর আরেকটা জিন প্রবেশ করে নাই, মানে এই গ্যামিটটা শুদ্ধ আছে, এই গ্যামিটে যে কোনো একটা প্রবেশ করছে। যদি এই গ্যামিটে এটাও প্রবেশ করতো তাহলে এই গ্যামিট হয়ে যেত ভেজাল, কারণ একটা বড় হাতের একটা লম্বা একটা খাটো, দোনোটা বিপরীত টাইপসের হয়ে যেত না? দোনোটা বিপরীত টাইপসের যদি একই গ্যামিটে প্রবেশ করতো তাহলে জনন কোষটা আর শুদ্ধ থাকতো না। তাহলে দেখো এই গ্যামিটে যদি বড় হাতের লম্বাটা প্রকাশ করে, এই গ্যামিটে খাটোরটা প্রবেশ করবে, তাহলে এই গ্যামিটগুলো আলাদা আলাদাভাবে কি আছে, শুদ্ধ আছে। এই গ্যামিটগুলো আলাদা আলাদাভাবে শুদ্ধ আছে। এই গ্যামিটটা শুধু বড় হাতেরটা নিছে মানে লম্বাটা নিছে, এই গ্যামিটটা শুধু খাটোরটা নিছে।
তার এই দুটাকে আলাদা আলাদাভাবে শুদ্ধতা আছে। তো এটাকে বলা হয় জনন কোষের শুদ্ধতার সূত্র। আর একটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস কেন বলে সেটা আমরা জানি। মনোহাইব্রিড ক্রস কি? একটা লম্বার সাথে একটা খাটোর তোমার ক্রস। যেমন আমরা দেখবো একটা লম্বার সাথে আমরা একটা খাটোর ক্রস করাবো, তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে ক্রসটা করানো হয় ওটাই তো মনোহাইব্রিড ক্রস। এই এক জোড়া বিপরীত, আমি মনোহাইব্রিড ক্রস শুরুতেই পড়াইছি, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে ক্রসটা করা হয় ওটাই তো মনোহাইব্রিড ক্রস। তাহলে এটাকে মনোহাইব্রিড ক্রস বলা যায় না? আচ্ছা, এটার ব্যাখ্যা আমরা দিচ্ছি, কারণ এখন আমাদেরকে একটা জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিতে হবে, মানে ক্রস করাই দেখবো আর কি। তা আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, এই দেখো এই জিনিসটা আমি মুছে দিচ্ছি। এই মেন্ডেলের, তোমরা এখানে জাস্ট লিখে রাখো মেন্ডেলের প্রথম সূত্র, আমি জাস্ট মেন্ডেলের প্রথম সূত্রটাই লাগছে এভাবে। এই এখন ভাই এখানে কি দিব? জিনতাত্ত্বিক ব্যাখ্যা, জিনতাত্ত্বিক ব্যাখ্যা। ভাইয়া জিনতাত্ত্বিক ব্যাখ্যা মানে কি? ভাইয়া জিনতাত্ত্বিক ব্যাখ্যা মানে হচ্ছে আমরা এবার এই পৃথিবীকরণ সূত্রটা বা প্রথম সূত্রটাকে ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব একটু মনোযোগ দিবা। কিভাবে ব্যাখ্যা করব? আমরা কি করব, আবার আগের মতো দুইটা পিতামাতা নিব। পিতামাতা মানে কি P1 না? মনে রাখবা মেন্ডেল সবসময় পিতামাতাকে বিশুদ্ধ নিত। বিশুদ্ধ মানে কি? হোমোজাইগাস। পিতামাতাকে সবসময় বিশুদ্ধ নিতে হবে। তাহলে এখানে আমরা বিশুদ্ধ, ভাইয়া বিশুদ্ধ মানে কি? হোমোজাইগাস। এটা বারবার বলতে হবে না। আমরা এখানে কি নিব? একটা বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিগ নিব, কালো গিনিপিগ নিব, একটা বিশুদ্ধ কালো গিনিপিগ নিব। এটাকে আমরা কি ধরলাম? এটাকে আমরা স্ত্রী ধরলাম, বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিগ স্ত্রী। এটার সাথে আমরা ক্রস করাবো বিশুদ্ধ সাদা গিনিপিগ, এটাকে আমরা পুরুষ ধরলাম। হ্যাঁ, এটাকে আমরা কি ধরলাম? পুরুষ দিলাম, তাই সাইন এরকম দিলাম। এটাকে আমরা কি ধরলাম? পুরুষ ধরলাম, তাই সাইন। P1 মানে কি? প্যারেন্টাল জেনারেশন। এটা পিতা, এটা মাতা, এটা পিতা, এটা মাতা। এখন মনে রাখবা কালো আর সাদার মধ্যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন সেটা এখন জানতে হবে। মানে এখানে এখন প্রশ্ন দাঁড়াইল যে প্রকট জিন কোনটা, প্রচ্ছন্ন জিন কোনটা। এখন প্রকট জিন প্রচ্ছন্ন জিন তো আমরা জানি না কোনটা হতে পারে, তো আমরা ধরে নিব যে কোনো একটা। কারণ ধরে নাও যে কালো গিনিপিগ বেশি পাওয়া যায়, সাদা গিনিপিগ কম পাওয়া যায়। তাহলে প্রকৃতিতে কালো গিনিপিগ যেহেতু বেশি পাওয়া যায়, তাহলে আমরা কালো গিনিপিগকে প্রকট বলতে পারি। সাদা গিনিপিগ যেহেতু কম পাওয়া যায়, তাহলে সাদা গিনিপিগকে আমরা প্রচ্ছন্ন বলতে পারি, কারণ আমরা জানি প্রকটগুলো বেশি পাওয়া যায় আর প্রচ্ছন্নগুলো কম পাওয়া যায়। বোঝা গেছে? তো এই জন্য আমরা প্রকট জিনটা আমরা কালোই ধরবো, প্রকট জিনটা আমরা কালো ধরবো। এবং কালো হওয়াতে আমরা এটাকে কি বলবো? মানে কালো বর্ণের দায়ী জিন আর কি, এটাকে আমরা বলবো বড় হাতের বি। যেহেতু যেটা প্রকট সেটাকে বড় হাতে লিখতে হয়, আর প্রচ্ছন্ন জিনটাকে আমরা সাদা বর্ণের জন্য বলবো, এবং এটাকে আমরা ছোট হাতের বি ধরবো। তাহলে দেখছো আমরা কেন কালো দোষী ধরে না? এটা কালো বর্ণের গিনিপিগ বেশি পাওয়া যায়, এই জন্য এটাকে আমরা প্রকট দোষী মানে বড় হাতের বি। এখন দেখো তাহলে মানে এখানে এখন কি লিখতে হবে বলো তো ভাইয়া? এখানে এখন জিনোটাইপ লিখতে হবে। তাহলে বলো তো ভাইয়া জিনোটাইপ কি হবে? যেহেতু এটা প্রকট তাহলে বড় হাতের বি দিতে হবে, আবার বড় হাতের বি দিতে হবে, কারণ বিশুদ্ধ এবং একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী, এই জন্য আমরা দোনোটা বড় হাতের বি দিছি। আর এখানে কি দিতে হবে? যেহেতু প্রচ্ছন্ন ছোট হাতের বি, ছোট হাতের বি। বিশুদ্ধ যেহেতু তাই দোনোটা সেম দিতে হবে। এখন আমরা কি তৈরি করব বলো তো? গ্যামিট তৈরি করব। কি তৈরি করব? গ্যামিট। তোমরা জানো এখানে যদি মিউসিস হয় দুইটা ভিন্ন গ্যামিটে এটা প্রবেশ করবে। তাহলে এই গ্যামিটে যদি বি প্রবেশ করে, এই গ্যামিটে প্রবেশ করবে এই বড় হাতের বি। সেমভাবে এই গ্যামিটে যদি ছোট হাতের বি প্রবেশ করে, এই গ্যামিটে প্রবেশ করবে দুইটা ভিন্ন গ্যামিটের ছোট হাতের বি। আগের মতো দেখছো, সবগুলো আগের মতো। এখন যদি তুমি ক্রস করাও তাহলে পাবে F1 জনু। এখন ক্রস করালে দেখবা F1 জনুতে সবগুলা কি হবে? বড় হাতের বি, ছোট হাতের বি করে দেখো, সবগুলো এটাই হবে। এবং এটাকে তো আর বিশুদ্ধ বলা যায় না, এটাকে বলতে হবে সংকর বা অবিশুদ্ধ বা হেটেরোজাইগাস। সংকর বা অবিশুদ্ধ হেটেরোজাইগাস। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কালারটা কি হবে?
দেখে নাও এখানে বড় হাতের বিও আছে, ছোট হাতের বিও আছে, তাহলে এটা কালারটা কি হবে? মানে বড় হাতের বি মানে হচ্ছে কালো বর্ণের জন্য দায়ী প্রকট জিন আছে, ছোট হাতের বি মানে সাদা বর্ণের জন্য দায়ী প্রকট জিন হবে। আমি বলছিলাম দেখো, যদি কখনো প্রকট জিন থাকে সেটাই প্রকাশ পাবে, প্রচ্ছন্ন জিন থাকলে সেটা প্রকাশ পাবে না। তাহলে এখানে যদি বড় হাতের বি মানে প্রকট জিনটা প্রেজেন্ট, তাহলে এটা কালো হবে। তাহলে এগুলো সবগুলো কি হবে? সবগুলো কালো হবে, মানে একটাও সাদা হয় নাই, সাদাগুলা গায়েব। প্রথম বংশধরে সবগুলা কালো এবং সংকর। এইবার আমরা কি করব? দ্বিতীয় বংশধর বাই করার জন্য এরকম দুইটা কালো অবিশুদ্ধ সন্তান সন্ততি নিব। তাহলে দ্বিতীয় স্টেপে আমরা কি করব দেখো, এখন আমরা কি করব, এখানে F1 লিখতেছি কারণ F1 এর আমরা দুইটা এরকম নিব। তাহলে এগুলা কি অবিশুদ্ধ না সংকর? সরি, বিশুদ্ধ না সংকর? সংকর। তাহলে এটাকে আমি অবিশুদ্ধ করে দিচ্ছি। এটা কালো গিনিপিগ ঠিকই আছে, এটাকেও আমি অবিশুদ্ধ করে দিচ্ছি, তবে এটা হবে কালো কারণ আমি দুইটা কালো নিচ্ছি, এরকম দুইটা কালো নিচ্ছি। এখন এটারটা এরকম হবে নাকি? না, দোনোটা এরকম হবে না। বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি, এটা হবে বড় হাতের বি ছোট হাতের বি, এটা হবে বড় হাতের বি ছোট হাতের বি। এখন যদি তুমি ক্রস করাও, এখন আর F1 জনু হবে না F2 জনু হবে? F2 জনু। তো চেকার বোর্ড দিয়ে করবা, আমরা বলছিলাম যে এটা চেকার বোর্ড দিয়ে করা যায়। এখানে শুক্রাণু দাও, এখানে ডিম্বাণু দাও। খেয়াল করো, শুক্রাণু এটা যদি এটা মহিলারটা না, তাহলে ডিম্বাণু এই জায়গায় দাও। বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি, ক্রস করাও। বড় হাতের বি বড় হাতের বি বি বি, বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি, ছোট হাতের বি ছোট হাতের বি। দেখো কি হয়েছে বলো তো? এখানে দোনোটাই প্রকট জিন আছে, তাহলে এটা 100% কি হবে? কালো। এখানে প্রকট জিন আছে, তাহলে এটাও কি হবে? কালো। এখানেও প্রকট জিন আছে, তাহলে এটাও কি হবে? কালো। কিন্তু এই জায়গায় দেখো, এই জায়গায় একটাও প্রকট জিন নাই, তাই এটা কালো হবে না, এটা হবে সাদা। তার মানে তুমি দেখো ফিনোটাইপিক অনুপাত কি হবে? এখানে আমি লিখতেছি ফিনোটাইপিক অনুপাত, এটা গুরুত্বপূর্ণ। ফিনোটাইপিক অনুপাতটা জানাটা গুরুত্বপূর্ণ। কালো কয়টা দেখো? একটা দুইটা তিনটা, তাহলে কালো হচ্ছে 3:2। সাদা কয়টা? একটা। তাহলে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। এই জন্য মনে রাখবা মেন্ডেলের প্রথম সূত্রে এটা জানাটা জরুরি। ফিনোটাইপিক অনুপাত 3:1, এটা জানাটা খুবই জরুরি যে মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাত সবসময় হবে 3:1, এটা জানা জরুরি। তিনটা কালো হইলে একটা সাদা, প্রতি চারটার মধ্যে তিনটা যদি কালো হয় একটা হবে সাদা। তো ফিনোটাইপিক অনুপাতটা 3:1। কিন্তু এখানে যদি ফিনোটাইপিক অনুপাত না বলে জিনোটাইপিক অনুপাত বলে, তখন কি হবে? জিনোটাইপিক অনুপাত, তখন কি হবে? ফিনোটাইপিক অনুপাত না বলে যদি জিনোটাইপিক বলে, দেখো জিনোটাইপ মানে হচ্ছে, এবার তুমি ফিনোটাইপ হিসাব করবা না জিনোটাইপ হিসাব করবা। দেখো জিনোটাইপ মানে এগুলা, এ দেখো এখানে এই জিনোটাইপ যেটা সেটা দেখা যাচ্ছে। দেখো এখানে বড় হাতের বি শুধু কয়টা? একটা, তাই একটা নিলাম। এখানে বড় হাতের বি ছোট হাতের বি কয়টা? দেখো এখানে বড় হাতের বি ছোট হাতের বি আছে, এখানেও বড় হাতের বি ছোট হাতের বি আছে, তাহলে কয়টা পাইলাম? একই জিনিস দুইটা, তাহলে 2 দিলাম। আর ছোট হাতের বি ছোট হাতের বি কয়টা আছে? এরকম হিসাব করে দেখো একটাই আছে, একটা দিলাম। তার মানে দেখো ফিনোটাইপিক অনুপাত 3:1 হলেও জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1। অনেকে কিন্তু জিনোটাইপিক অনুপাতটা মাথায় রাখে না, এটা যদি এমসিকিউতে দিয়ে দেয় তুমি কিন্তু ধরা গাবা। কারণ আমরা নর্মালি যেটা মনে রাখি সেটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত মানে 3:1, কিন্তু আমি যদি এবার জিনোটাইপগুলো দেখি, জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1। মানে বড় হাতের বি এরকম একটা আছে, বড় হাতের বি ছোট হাতের বি এরকম দুইটা আছে, আর ছোট হাতের বি ছোট হাতের বি এরকম একটা আছে।
তাই এটাকে রেশিও দিছি 1:2:1। তাহলে আমরা মেন্ডেলের প্রথম সূত্রটা মোটামুটি শিখে ফেলছি, যে মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1, এটা মাথায় রাখতেই হবে, এটা মাথায় রাখতেই হবে। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কি 1:3:1, ঠিক আছে? ওকে, ঠিক আছে। পড়াবো টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। তোমরা জানো যে জেনেটিক্স অধ্যায়ে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস নামে দুইটা টপিক আছে, যেটা আমরা অনেকে বইয়ে পড়ি এবং বই থেকে পড়ার সময় আমরা এটার ডিটেলসটা অ্যাকচুয়ালি মিস করি, কারণ বইয়ে ডিটেলসটা বলা নেই। তো আমরা আজকে তোমাদেরকে এই টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস জিনিসটা ডিটেলস সহকারে, লজিক সহকারে বুঝাই দিব। তো প্রথমে আমরা যে টপিকটার কথা বলবো সেই টপিকটার নাম হচ্ছে টেস্ট ক্রস। নাম দেখে বোঝা যাচ্ছে যে টেস্ট করানো হবে। ক্রস মানে তো ক্রস মানে দুটা জীবের মধ্যে ক্রস, পুরুষ এবং মহিলা জীবের মধ্যে ক্রস, আর টেস্ট মানে টেস্ট। অ্যাকচুয়ালি কি টেস্ট করা হবে সেটাই হচ্ছে প্রশ্ন। অ্যাকচুয়ালি কি টেস্ট করা হবে মনে রাখবা, এই টেস্ট ক্রসের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি জীবটা হোমোজাইগাস অবস্থায় আছে, হোমোজাইগাস অবস্থায় আছে নাকি হেটেরোজাইগাস অবস্থায় আছে তা জানার জন্য মূলত করে থাকি। হেটেরোজাইগাস মানে হচ্ছে সংকর জীবের কথা বলা হচ্ছে, আর হোমোজাইগাস মানে হচ্ছে বিশুদ্ধ জীবের কথা বলা হচ্ছে। তো কোনো একটা জীব কি বিশুদ্ধ অবস্থায় আছে নাকি সংকর অবস্থায় আছে সেটা জানার জন্য আমরা মূলত টেস্ট ক্রস করে থাকি। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। দেখো জিনিসটা আমি তোমাদেরকে উপলব্ধি করাচ্ছি। এখানে বিশুদ্ধ লম্বা বাবা যিনি প্রকট, যেহেতু লম্বা তাই দোনোটাই ডাবল টি এবং বিশুদ্ধ বিদায় ডাবল টি, আর বিশুদ্ধ খাটো মা, খাটো যেহেতু ছোট হাতের টি, যেহেতু বিশুদ্ধ তাই দোনোটা ছোট হাতের টি। যখন ক্রস করা হয়েছে F1 মানে হচ্ছে প্রথম বংশধর সবগুলো বাবার মতো হয়েছে মানে লম্বা, আর যখন F2 বংশধর পাওয়া গেছে দ্বিতীয় বংশধর, তখন তিনটা লম্বা বাবার মতো হয়েছে, একটা খাটো মায়ের মতো হয়েছে। এটা তোমরা মোটামুটি সবাই জানো, কিন্তু তোমরা এটা জানো না এই যে তিনটা যে লম্বা আছে, বা আমি তিনটা লম্বা বাদ দিয়ে আমি দুইটা লম্বার কথা চিন্তা করি। দুইটা লম্বা, এখানে একটা লম্বা, এখানে একটা লম্বা উদ্ভিদ নিলাম, এদিকে আরেকটা লম্বা উদ্ভিদ নিলাম, তাহলে কয়টা লম্বা উদ্ভিদ নিলাম ধরে নাও দুইটা। তো দুইটা লম্বা উদ্ভিদের মধ্যে এদের জিনোটাইপটা কিরকম, যেমন এর যেহেতু লম্বা তাহলে এর জিনোটাইপ কিন্তু দেখো বিশুদ্ধ হইতে পারে মানে ডাবল টি, এরকম ডাবল টি হইলে কিন্তু সে লম্বা হইতে পারতেছে, বিশুদ্ধ অবস্থায় আছে। আবার এই লম্বাটা চাইলে এরকম হইতে পারে, এরকম হইলেও কিন্তু তোমরা জানো লম্বা হবে, কারণ বড় হাতের টি আছে। খেয়াল করো, বড় হাতের কি টি এখানে দোনোটা, আর এখানে বড় হাতের টি একটা। তো যেহেতু বড় হাতের টি আছে দোনোজন লম্বা হবে, কিন্তু দেখো এদের মধ্যে পার্থক্য দেখো, এই লম্বা যে সে হচ্ছে বিশুদ্ধ মানে হোমোজাইগাস, আর এই লম্বা যে সে হচ্ছে হেটেরোজাইগাস মানে হচ্ছে সংকর। তো কিন্তু এটা তো আমরা দেখে বলে দিতে পারি না। ধরে নাও আমি তোমাকে দুইটা লাল পাখি এনে দিলাম, এখন দুইটা লাল পাখি এনে দেওয়ার পর বললাম দেখি এদের জিনোটাইপ বলো তো। এখন তুমি কি বলতে পারবা যে এটা সংকর লাল পাখি, এটা বিশুদ্ধ লাল পাখি? দেখে কি বোঝা যাবে? যেমন এই দুইটা লম্বা উদ্ভিদ যখন তুমি দেখবা, দুইটা লম্বা উদ্ভিদ দেখেই কি তুমি বলতে পারবা ভাইয়া এই লম্বা উদ্ভিদটা হচ্ছে সংকর, এই লম্বা উদ্ভিদটা হচ্ছে বিশুদ্ধ? বলতে পারবা? বলতে পারবে না। এই যে দুইটা লম্বার মধ্যে একটা বিশুদ্ধ হইতে পারে, একটা সংকর হতে পারে, মানে হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, এই যে বোঝানোর ওয়েটা বা বোঝানোর পদ্ধতিটা, জানার পদ্ধতিটা, এটা হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রসের মাধ্যমে আমরা কি জানতে পারি? টেস্ট ক্রসের মাধ্যমে আমরা জানতে পারি F1 অথবা F2, F1 অথবা F2 বংশধরের যে বাচ্চাগুলো আছে, এই যে F1 এবং F2 বংশধরের যে বাচ্চাগুলো আছে তাদের জিনোটাইপটা কি রকম, যেমন হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস। দুইটা লম্বার মধ্যে যদি আমি নেই তাহলে হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, এই হোমোজাইগাস হেটেরোজাইগাস বের করার জন্য মূলত টেস্ট ক্রসটা করানো হয়। আচ্ছা আসো আমরা এটা কিভাবে বুঝবো দুইটা লম্বার মধ্যে কোনটা হোমোজাইগাস হবে কোনটা হেটেরোজাইগাস হবে? এটা বোঝার জন্য ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এরকম একটা লম্বা ধরে নাও, এটা নিলাম, এই জিনিসটা নিলাম, এটার জিনোটাইপ আমি জানি না, যদিও এখনো জানা যাচ্ছে ডাবল টি, বাট দেখে তো বুঝতে পারবে না। ধরে নাও এই লম্বাটা আমি নিলাম, তাহলে এই লম্বাটা নিলে
বড় হাতের টি, বড় হাতের টি, ঠিক আছে। এখন এই লম্বাটার সাথে আমরা ক্রস করাবো। একটা জিনিস খেয়াল করবা, এই লম্বা যেটা, এটা কিন্তু F1 বা F2 বংশধর থেকে নিছি। F1 বা F2, ধরো না F2 বংশধর থেকে নিছি, এই যে F2 বংশধর থেকে এই লম্বাটা নিছি বাচ্চা। এটার সাথে আমরা মাতৃবংশীয় এই প্রচ্ছন্নের সাথে ক্রস করাবো। টেস্ট ক্রসের কথা বলতেছি, এটার সাথে ক্রস করাবো। এই দেখো, এই যে ছোট হাতের টি, ছোট হাতের টি, এটার সাথে একটু ক্রস করাবো। তাহলে এই দেখো, ছোট হাতের টি, ছোট হাতের টি ক্রস করাবো। তাহলে যে বাচ্চাটা নিব সেটা হোমোজাইগাস হেটেরোজাইগাস বোঝার জন্য সেই বাচ্চাটাকে আমরা নিব এবং মাতৃবংশীয় প্রচ্ছন্ন সাথে ক্রস করাবো। এই প্রচ্ছন্ন ক্রস করানোর পর কি হবে তোমরা দেখো, এটা যদি তোমরা ক্রস করাও তোমরা জানো যে এরকম হবে, এই টি মিলবে, এই টি মিলবে, এই টি মিলবে, এই টি মিলবে, মানে সবগুলা এরকম হবে। সবগুলা বাচ্চা 100% হবে। এই যে সবগুলা বাচ্চা এরকম হবে। ধরো সবগুলা বাচ্চা তোমার কি হয়েছে, একটা এই সবগুলো বাচ্চা দেখো 1 2 3 4 সবগুলো সেম, সবগুলো কি হয়েছে লম্বা, সবগুলো কি হয়েছে লম্বা, সবগুলো লম্বা হয়েছে। তার মানে এখানে লম্বার পার্সেন্টেজ কত, 100%। যখন লম্বার পার্সেন্টেজ তুমি 100% পাবা, রেজাল্টটা কত পার্সেন্ট, এখানে লম্বার পার্সেন্টেজ কত, 100%। যখন এরকম পার্সেন্টেজ 100% পাবা তখনই বুঝে যাবা যে এখানে যে বাচ্চাটা ছিল, এই যে বাচ্চাটা, এটা হচ্ছে বাচ্চা, এই বাচ্চাটা হচ্ছে বিশুদ্ধ মানে হোমোজাইগাস। এই যে লম্বা যেটা সেটা কি বিশুদ্ধ অবস্থায় আছে কিনা সেটা যাচাই করার পদ্ধতি। যখনই আমি রেজাল্ট দেখছি যে সবগুলো বাচ্চাই লম্বা হয়েছে, একটাও খাটো হয় নাই, মানে পার্সেন্টেজ 100%, তখনই আমি বুঝে যাব অ্যাকচুয়ালি এখানে যে বাচ্চাটা ছিল, মানে এই বাচ্চাটার কি, এই বাচ্চাটা হচ্ছে বিশুদ্ধ মানে এরকম হোমোজাইগাস। এখন চিন্তা করো যে বাচ্চাটা হেটেরোজাইগাস কখন বুঝতে পারবো। তাহলে ধরে নাও এই লম্বা বাচ্চাটা হেটেরোজাইগাস, তাহলে এরকম হবে দেখো, এই যে বড় হাতের টি, ছোট হাতের টি, ঠিক সেম। এখান থেকে বাচ্চাটা নিলাম, এই F1 থেকে নিলাম ধরো, বা F2 থেকে নিলাম, এই লম্বা বাচ্চাটা নিলাম আরেকটা, নিয়ে আবার সেই মাতৃবংশীয় প্রচ্ছন্নের সাথে ক্রস করালাম। ক্রস করার পরে এবার রেজাল্টটা দেখবো কি, দেখো রেজাল্টটা কি হবে, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট 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 হাতের টি। এবার দেখো 50% হয়েছে লম্বা, 50% হয়েছে খাটো। তাহলে এইবারে যে লম্বা আর খাটোর পার্সেন্টেজ সেটা হচ্ছে 50-50। এর আগে কিন্তু 50-50 ছিল না, এর আগে ছিল 100%। কিন্তু এখন যদি তুমি দেখো, এখন হচ্ছে 100% না, এখন 50-50। যখনই এরকম 50-50 রেজাল্ট পাবা তখনই বুঝে যাবা এই বাচ্চা যেটা তুমি নিছো সেটা হচ্ছে সংকর মানে হেটেরোজাইগাস। এটাই হচ্ছে টেস্ট ক্রসের মেইন কাহিনী। সেটা হচ্ছে টেস্ট ক্রস করানোর সময় আমরা যে দুইটা লম্বা তাদের মধ্যে কে হোমোজাইগাস কে হেটেরোজাইগাস এটা বুঝতে হলে আমরা কি করব, ওই বাচ্চাটা নিব, এই বাচ্চাটা নিব, নিয়ে ওই মাতৃবংশীয় প্রচ্ছন্নের সাথে ক্রস করাবো। ক্রস করানোর পর দেখি যদি লম্বার পার্সেন্টেজ 100%, তাহলে বুঝে যাব ওই যে বাচ্চাটা ছিল সে হোমোজাইগাস মানে বিশুদ্ধ। আর ধরো এই লম্বাটার সাথে যদি আমি আবার প্রচ্ছন্নের সাথে ক্রস করাই, যদি দেখি লম্বার পার্সেন্টেজ 50-50, তখন বুঝে নিব যে আসলে ওই বাচ্চাটা সংকর বা হেটেরোজাইগাস। এভাবে হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস এটা বোঝার ওয়ে হচ্ছে এই টেস্ট ক্রস। আশা করি তোমরা টেস্ট ক্রস জিনিসটা অনেক বেসিকের সাথে বুঝতে পারছো। এখন আসো টেস্ট ক্রস যদি পড়ো, একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে ব্যাক ক্রস। তো তোমাদেরকে আমি এখন একটু ব্যাক ক্রসটা বুঝাবো, যেটা অনেকে বুঝে না। তো আমি দেখাচ্ছি ব্যাক ক্রসটা কি। এই দেখো আবার এটা নিব আমরা, এটা আবার নিব। তোমরা জানো এটা বাবা লম্বা ডাবল টি, বিশুদ্ধ খাটো প্রচ্ছন্ন ছোট হাতের টি, সবগুলা F1 বংশধর সবগুলো লম্বা হবে। এইবার আসো ব্যাক ক্রস জিনিসটা কি। ব্যাক ক্রস দেখো, ব্যাক মানে হচ্ছে উল্টো, উল্টো মানে কি, এই দেখো তুমি যদি এখন এই বাচ্চাটার সাথে
এই বাচ্চাটার সাথে উল্টো দিক দিয়ে এভাবে ক্রস করাও কার? এই বাবার। অথবা এই বাচ্চাটার সাথে উল্টো দিক দিয়ে যদি এই মা এই এটার ক্রস করাও, তাহলে ব্যাক ক্রস মানে হচ্ছে উল্টো ক্রস, মানে হচ্ছে F1 বংশধরে কোন জীবের সাথে তার প্যারেন্টাল যে কোনো একটার সাথে ক্রস। দেখো এটাও প্যারেন্ট, এটাও প্যারেন্ট, আর এটা হচ্ছে চাইল্ড বা প্রথম বংশধর। তাহলে প্রথম বংশধরের সাথে উল্টো দিক দিয়ে যদি আমরা হয় বাবা মানে এই এটা, অথবা এটার সাথে যে ক্রস উল্টো দিক দিয়ে, এটা হচ্ছে ব্যাক ক্রস। তাহলে দেখো ব্যাক ক্রস মানে কি? ব্যাক ক্রস মানে হচ্ছে F1 বংশধরের কারোর সাথে তার প্যারেন্টাল জেনারেশনের যে কোনো একজনের ক্রস, এর সাথেও ক্রস করাইতে পারবা, এই প্যারেন্টের সাথে অথবা এই প্যারেন্টের সাথেও ক্রস করাতে পারবা, এটাই মানে হচ্ছে ব্যাক ক্রস। তো অনেকে ব্যাক ক্রস মানে বুঝে না, আমি এখানে ব্যাক ক্রস বুঝিয়ে দিছি। তাহলে যেহেতু ব্যাক ক্রস এটার সাথে এটাও হতে পারে, ক্রস এটার সাথে এটাও হতে পারে, তাহলে ব্যাক ক্রস কয় ধরনের? ব্যাক ক্রস দুই ধরনের। যেহেতু দেখো এটার সাথে এটা ক্রস উল্টো দিক দিয়ে, এটাও ব্যাক ক্রস, এটার সাথে এটা ক্রস, এটা উল্টো দিক দিয়ে, এটাও ব্যাক ক্রস। তাহলে ব্যাক ক্রস দুই ধরনের। তো দুই ধরনের কি কি? একটা হচ্ছে আউট ক্রস আর আরেকটা হচ্ছে টেস্ট ক্রস। এই যে একটু আগে বললাম টেস্ট ক্রস, আরেকটা হচ্ছে টেস্ট ক্রস। তার মানে টেস্ট ক্রসকে তুমি ব্যাক ক্রস বলতে পারবা। তাহলে দেখো ব্যাক ক্রস দুই ধরনের, একটা হচ্ছে আউট ক্রস, একটা হচ্ছে টেস্ট ক্রস। তাহলে এই দুইটার মধ্যে কোনটা আউট ক্রস কোনটা টেস্ট ক্রস? এই যে এটা হচ্ছে আউট ক্রস, এটা হচ্ছে আউট ক্রস, ঠিক আছে। আর এই যে এটা দেখো এটা হচ্ছে টেস্ট ক্রস। তোমরা আগে টেস্ট ক্রসের সাথে মিলাই দেখো, এটাকে তুমি টেস্ট ক্রস বলতে পারবা। মিলাই দেখো টেস্ট ক্রসের সাথে, একটু আগে টেস্ট ক্রস পড়াইছি, এটাকে তুমি টেস্ট ক্রস বলতে পারবা। কিন্তু এটাকে তুমি টেস্ট ক্রস বলতে পারবা না, এটাকে তোমাকে বলতে হবে আউট ক্রস। কেন? কারণ হচ্ছে টেস্ট ক্রসের সময় আমরা দেখছি সবসময় এরকম ছোট হাতের টি ছোট হাতের টি নিতে হবে, কিন্তু বড় হাতের টি হবে না টেস্ট ক্রসে। টেস্ট ক্রসে তোমার বড় হাতের টি, যেমন টেস্ট ক্রস আমি একটু দেখাচ্ছি। টেস্ট ক্রস এরকম ছিল, বড় হাতের টি ছোট হাতের টি এর সাথে কার ক্রস? ছোট হাতের টি, এটা ক্রস। আবার দেখো এটাও ছিল টেস্ট ক্রস, বড় হাতের টি এর সাথে ছোট হাতের টি টেস্ট ক্রস। এটা ছিল হচ্ছে টেস্ট ক্রস। এই দেখো এটা ছিল টেস্ট ক্রস, এটা টেস্ট ক্রস, খেয়াল করো। তাহলে দেখো এটার সাথে এটার এখানে যে লম্বা যে জিনিসটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম সংকর আর কি, ছোট হাতের টি বুঝাই যাচ্ছে। এই দেখো এই লম্বা বাচ্চাটা হচ্ছে এরকম, এই দেখো এই লম্বা বাচ্চা যেটা, এটা সংকর হবে, মানে ছোট হাতের টি। দেখো এই বড় হাতের টি ছোট হাতের টি এর সাথে ছোট হাতের টি, এই যে এটা, তাহলে এটা আর এটা মিলে গেছে না, এটা আর এটা মিলে গেছে না, এটার সাথে এটা মিলে গেছে না, তাহলে এটা টেস্ট ক্রস। তাহলে এটাকে টেস্ট ক্রস তুমি বলতে হবে। এই দেখো এই লাইনটার সাথে এই লাইনটা মিলে গেছে, এটার সাথে এটা, তাহলে এটাকে টেস্ট। কিন্তু দেখো এটাকে তুমি টেস্ট ক্রস বলতে পারতেছো না, কেন? দেখো কারণ এটার সাথে এটা কোনো ক্রস নাই। দেখো তো এরকম ক্রস আছে কিনা টেস্ট ক্রসে? এটার সাথে এটার যে ক্রস হচ্ছে এখানে আছে, সেরকম নাই। তাহলে এই জিনিসটাকে টেস্ট ক্রস বলতে হবে, এটা আউট ক্রস। তাহলে দেখো ব্যাক ক্রস কিন্তু তোমার টেস্ট ক্রস হতে পারতেছে, তবে সব ব্যাক ক্রস টেস্ট ক্রস হতে পারতেছে না। তো আশা করি বুঝতে পারছো যে এটাকে কেন আমি টেস্ট ক্রস বলতে পারতেছি। তাহলে আমি একটা লাইন লিখতেছি, দেখো এখানে লাইনটা হচ্ছে সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস না। এই লাইনটা দেখো, এই লাইনটা তোমরা বুঝো কিনা দেখো, সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। কারণটা কি? দেখো কারণটা হচ্ছে ব্যাক ক্রস দুই ধরনের, আউট ক্রস, টেস্ট ক্রস। এই ব্যাক ক্রসটা টেস্ট ক্রস হলেও এই ব্যাক ক্রসটা টেস্ট ক্রস না, এটা হচ্ছে আউট ক্রস। দেখো এটাও ব্যাক ক্রস, এটাও ব্যাক ক্রস, এটাও ব্যাক ক্রস, বাট প্রবলেম হচ্ছে এই ব্যাক ক্রসটা টেস্ট ক্রস হলেও এই ব্যাকটা টেস্ট ক্রস না, আউট ক্রস। তাহলে সকল ব্যাক ক্রস কি টেস্ট ক্রস হতে পারতেছে না? যেমন এটা টেস্ট ক্রস হইলেও এই ব্যাক ক্রসটা টেস্ট ক্রস হইলেও এই ব্যাক ক্রসটা টেস্ট ক্রস না, তাহলে সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। কিন্তু উল্টাভাবে যদি আমরা বলি, দেখো উল্টাভাবে মানে কি? এভাবে বলতে পারি, কিন্তু
সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস এটা আমরা বলতে পারি, কিন্তু সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস এটা আমরা বলতে পারি কিভাবে? কিভাবে সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস? কারণ ব্যাক ক্রস মানেটা কি? ব্যাক ক্রস মানে হচ্ছে আগের বংশধরের সাথে পরের বংশধরের ক্রস, আগের বংশধরের সাথে পরের বংশধরের ক্রস, এটা ব্যাক ক্রস। এটা ব্যাক ক্রস বলা যাচ্ছে কি জন্য? এই যে ব্যাক ক্রসটা, এটা ব্যাক ক্রস কেন? এই যে আগের বংশধরের সাথে, এটা হচ্ছে আগের বংশধর, এটা হচ্ছে পরের বংশধর, আগের বংশধরের সাথে পরের বংশধরের ক্রস ব্যাক ক্রস। টেস্ট ক্রসে কিন্তু সেম ঘটনা ঘটে। ওই যে টেস্ট ক্রসে দেখো আমরা F1 অথবা F2 বংশধরের যে লম্বা উদ্ভিদগুলো ছিল সেগুলো হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস সেটা বের করার জন্য আমরা মাতৃবংশের সাথে ক্রস করেছি না? তাহলে দেখো এই টেস্ট ক্রস যখন আমরা করছিলাম তখন F1 বা F2 তে যে দুইটা লম্বা গাছ ছিল, ওই লম্বা গাছ কি হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস সেটা বের করার জন্য ওই বাচ্চাটাকে নিয়েছিলাম, সাথে ওটার মাতৃবংশীয় সাথে ক্রস করেছিলাম। তাহলে সেখানেও দেখো আগের বংশধরের সাথে পরের বংশধরের ক্রস করেছি। টেস্ট ক্রসের ক্ষেত্রে দেখো নাই যে F1 বা F2 বংশধরে যে দুইটা লম্বা গাছ পাইছিলাম, ওই দুইটা লম্বা গাছ হোমোজাইগাস না হেটেরোজাইগাস এটা বের করার জন্য ওই বাচ্চাটা নিয়েছিলাম এবং বাচ্চার সাথে কার ক্রস করেছিলাম? ওই মাতৃবংশীয় প্রচ্ছন্নর সাথে ক্রস করেছিলাম। তাহলে মাতৃবংশ হচ্ছে আগের জেনারেশন, বাচ্চাটা হচ্ছে পরের জেনারেশন। ওখানেও কিন্তু আগের জেনারেশনের সাথে পরের জেনারেশনের ক্রস হয়েছে। এই ব্যাক ক্রসেও সেম ঘটনা ঘটছে, আগের জেনারেশনের সাথে পরের জেনারেশনের ক্রস ঘটছে। ওই আগের জেনারেশন পরের জেনারেশন ক্রস টেস্ট ক্রসেও হয়, ব্যাক ক্রসেও হয়। তাই সকল টেস্ট ক্রসকে তুমি চাইলে ব্যাক ক্রস বলতে পারবা, কারণ টেস্ট ক্রসের সেম ঘটনাটাই ঘটে যেটা ব্যাক ক্রসে ঘটে। এটা হচ্ছে আগের জেনারেশনের সাথে পরের জেনারেশনের ক্রস। টেস্ট ক্রসেও এটা ঘটে, ব্যাক ক্রসেও এটা ঘটে। তাই সকল টেস্ট ক্রসকে তুমি ব্যাক ক্রস বলতে পারবা। আশা করি এই টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস টপিকটা তোমরা বুঝছো। তো সবাই আই হোপ এই টপিকটা বুঝতে পারছো বেসিক সহকারে।